This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই যে বাংলাদেশি শান্তাপালকে ইতিমধ্যে যাদবপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই শান্তাপাল সম্পর্কে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কি জানা যাচ্ছে যে গত 2 বছর থেকে এই শান্তাপাল এদেশে নাম হারিয়ে একাধিক ব্যবসা করে চলেছে। আরো ডিটেইলস জানবো। সুশোভন রয়েছেন আমার সঙ্গে। সুশোভন, কি তথ্য উঠে আসছে তদন্তে এই শান্তাপালের সম্পর্কে? দেখো, 2023 সালে নয়, 2018 সাল থেকেই তার এখানে যাতায়াত ছিল। আর যেটা জানা যাচ্ছে, সে একটি ট্রাভেল এজেন্সি খোলার পরিকল্পনা করেছিল এবং সেইখানেই বেশ কিছু নথি সে জমা দিয়েছিল। আর শুধু ট্রাভেল এজেন্সিতে সে সীমাবদ্ধ থাকেনি, সে একটা হোটেল খোলারও পরিকল্পনা করেছিল, যার জন্য একটা ব্যাংকের সাহায্য নিয়েছিল। তদন্তকারীদের এখন এটাই জানার বক্তব্য যে সে যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয়, যেগুলো সাবমিট করেছিল, সেই ডকুমেন্টসগুলো কী এবং সেখানে আর নতুন কোনো ডকুমেন্টস আছে কি না। তার কারণ তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে তার কাছ থেকে যে ডকুমেন্টসগুলো এখনও বাজেয়াপ্ত হয়েছে, বিশেষ করে ইন্ডিয়ান ভোটার কার্ড, ইন্ডিয়ান আধার কার্ড, অর্থাৎ এই ডকুমেন্টসগুলো সে কোত্থেকে পেল, এর নেপথ্যে কারা কারা রয়েছে, আর এই যে শান্তা কার কার সঙ্গে যোগাযোগ রাখতো এবং এইভাবে কার থেকে ডকুমেন্টসগুলো সে কত দ্রুত পেয়ে যেত, অর্থাৎ এই চক্রটা শান্তার সঙ্গে কার লিঙ্ক রয়েছে, সেটাই এখন গোয়েন্দারা জানতে মরিয়া, যা 8ই আগস্টের মধ্যে তারা জেনে পুরো বিষয়টার সমাধান সূত্র বার করতে চায়। একেবারেই ধন্যবাদ সুশোভন। আপনাদের যেরকম তথ্য আমরা তুলে ধরছিলাম, এই যে শান্তাপাল, এই সম্পর্কে একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসছে তদন্তে, যে গত 2 বছরে একাধিক ব্যবসা করতে চেয়েছিল এই শান্তাপাল। এবার উত্তরের খোঁজে জেরা করা হচ্ছে এই শান্তাপালকে, যে নিজের কাজের জন্য কি আর কাউকে বাংলাদেশ থেকে বেআইনিভাবে এদেশে এনেছিলেন এই শান্তাপাল, আর যদি তাই হয় তারা এখন তাহলে কোথায়, এখন এটারও তদন্ত করছেন লালবাজার। এই যে শান্তাপাল, যার কথা এতক্ষণ আমার সহকর্মী সম্প্রীতি বলছিলেন, এই বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তাপালের থেকে ভারতীয় আধার কার্ডে পূর্ব বর্ধমানের বর্ষুল পঞ্চায়েতের গোপালপুরের ঠিকানার উল্লেখ ছিল বলে জানা যাচ্ছে। 2020 সালে সেই আধার কার্ড ইস্যু হয়, আর সেই গ্রামে নির্দিষ্ট ঠিকানায় বিষয়টির খোঁজ নিতে যায় TV9 বাংলা। গ্রামের বাসিন্দারা বলছেন যে শান্তাপাল নামে কোনো মহিলাকে তারা চেনেন না। বর্ধমানের ঠিকানায় নথি পেতে কে বা কারা তাকে সাহায্য করেছিল, এ প্রশ্নের উত্তর এখন তদন্তকারী অফিসাররা খুঁজছেন। গ্রাম বলতে যতগুলো পাড়া আছে, পাড়ার সব মোটামুটি সবাইকেই কম বেশি চিনি, কিন্তু শান্তাপাল বলে ওখানে পাল টাইটেল বলে কেউ নেই। আমাদের কাছে যে ভোটার লিস্ট আমাদের থাকে, বা আমরা টোটালটাই গোটা গোপালপুর মৌজায় শান্তাপাল বলে কেউ নেই, কেউ থাকেও না। আমরা পাল পরিবার আমাদের গোপালপুরে একটাই আছে, হ্যাঁ। তাছাড়া এই নামে কেউ আমাদের এখানে কেউ থাকে না। আমরা ছোটোবেলা থেকেই আছি, নাম শুনিও নি, দেখিও নি। রজডাঙ্গা যেটা, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই SC/ST সম্প্রদায়ের লোকের বসবাস, আর সেখানে কিন্তু স্বপন পাল বা শান্তাপাল নামে কিন্তু কেউ নেই, মানে আমার জানা নেই, কিন্তু আমরা যতটা জানি ওই এলাকায় কিন্তু ওই নামের কেউ নেই। এদিকে শান্তার তথ্য তালাশে আরও কিছু বিস্ফোরক তথ্য সামনে আসছে। খাস কলকাতায় কত বাংলাদেশির হাতে এই ভারতীয় নথি? পিসি শাশুড়ির ঠিকানা দিয়ে ভারতের আধার কার্ড বানিয়েছেন এক বাংলাদেশি। TV9 বাংলার অন্তর্তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। বেহালার সরসনায় মিলল বাংলাদেশি দম্পতির হদিশ। যাদবপুরে ধৃত বাংলাদেশি শান্তাপালের সোশ্যাল মিডিয়া পোস্টে সুমন শীল নামে এক ব্যক্তির নাম। তথ্য তালাশে দেখা গেল সেই সুমন ছিল বাংলাদেশি। বাংলাদেশের নাগরিক সুমন ও তার স্ত্রী, আবার ভারতের আধার কার্ড তাদের রয়েছে। ঠিকানা বেহালার সরসনা। সুমনের সরসনার আনন্দনগরের ঠিকানায় পৌঁছে মিলল চাঞ্চল্যকর তথ্য। সুমন শীল বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা। সরসনায় থাকেন সুমনের পিসি শাশুড়ি ও ঠাকুমা। সেই ঠিকানাতেই নিজের আধার কার্ড বানিয়েছেন সুমন। সুমন কোথায় থাকতো? ও বাংলাদেশি। আচ্ছা, বাংলাদেশি। এখানে কবে এসেছিল? ওই বললাম স্বামী শরীর খারাপ হয়, তখন ওই দেখতে এসেছিল। কতদিন? হঠাৎ ডাক্তার আমার সেই মাস্টার আমার মনে নেই, বললাম না, হ্যাঁ জানুয়ারি মাসে মারা গেছে, তখন এসেছিল দেখতে। আচ্ছা, কি কাজ করতে সুমন? আমি সেটা বলতে পারবো না। সুমন চন্দ্র শীল আপনার কে হয়? নাতি জামাই। আপনার নাতি জামাই। আচ্ছা, এখানে কতদিন আগে ছিল? সে এখানে আইছিল 5-6 মাস হয়েছে। আচ্ছা, এখন কোথায় থাকে সুমন? জানি না, হয়তো বাড়িতে বাড়ি ভাড়া থাকতে রেখে থেকে কোথায় চলে গেছে। বাংলাদেশে বলছিলেন, কি হয়েছে? ওই বাংলাদেশি
আমার মেয়ের জামাই বাংলাদেশে যাইয়ে ওইখানেই ওই মেয়ের বিয়ে দেশে। আপনার নাতনি যে সে বাংলাদেশে গেল কি করে? ওর মা নিয়ে গেছে। বাংলাদেশে নিয়ে গেছিল? হ্যাঁ, তার শাশুড়ি মারা গেছে, তখন ওই জামাই গেছে আগে, তারপর সেই আমরা ওই দালাল ধরিয়ে পাঠাই দিয়েছি মাইয়া। প্রশাসনিকভাবে আমাদের বাংলার পুলিশ ধরেছে, বাংলার পুলিশ প্রশাসনিকভাবে যখন ধরতে পেরেছে তখন প্রশাসনিকভাবে তার যেটা হবে সেটা হবে। আমার এখানে পৌর প্রতিনিধি হিসেবে আমার কোনো সে নেই, নট এ সিঙ্গেল সে। আধার কার্ড, ভোটার কার্ড বা এগুলো তৈরি হচ্ছে, তাহলে কি করে? সেটা কিভাবে তৈরি করেছে সেটা পুলিশ প্রশাসন যেভাবে বার করবে। আরও এক বাংলাদেশ অনুপ্রবেশকারীর নাম সামনে এসেছে, কিন্তু এই দেশে ও দেশে মানে বাংলাদেশ ভারত দুদেশেই তার ভোটার কার্ড রয়েছে। এবার ভাবতেই পারেন যে মানে ভারতে তার তো পরিচয়পত্র লাগবে, বাবা মায়ের নাম লাগবে, সেখানে তিনি ব্যবহার করেছেন হিঙ্গলগঞ্জের এক মহিলাকে, যেখানে ওই হিঙ্গলগঞ্জের মহিলাকে তার মা হিসেবে পরিচয় দিয়েছে। মানে আর কি করেছেন সে, মানে একই সঙ্গে দুদেশের ভোটার কার্ড। দীপঙ্কর, কথা শোনা যাচ্ছে? দেখো, একদমই শোনা যাচ্ছে। প্রথমত তোমায় বলি যে প্রভাস মণ্ডল বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা, সে কিনা এই দেশে চলে আসে। এখানে এসে বছর কয়েক আগে সে এখানে এক মহিলাকে মা বানায় এবং তারপর তার নাম ভোটার লিস্টে ওঠে। ভারতীয় ভোটার লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে তার নাম রয়েছে প্রভাস মণ্ডল, 37 বছর বয়স। কিন্তু তার যে বর্তমান স্ত্রী হিঙ্গলগঞ্জে থাকেন, তিনি বলছেন 30 বছর আগে এসছে এবং তারপর বাড়ি কিনেছে। তাহলে 7 বছর বয়সে সে কী করে এসে জমি কিনতে পারলো, বাড়ি করতে পারলো, এইসব নানা প্রশ্ন রয়েছে। এর পাশাপাশি যে বিষয় তো দেখা যাচ্ছে, প্রভাস মণ্ডল একাধিকবার দেখিয়েছেন তার বাংলাদেশের নাগরিকত্বের কার্ড, অর্থাৎ বাংলাদেশের নাগরিক কার্ড রয়েছে, ভারতবর্ষের ভোটার লিস্টের নাম রয়েছে। এই রকম একজন ব্যক্তি কিভাবে সম্ভব হলো, কারা এই সহযোগিতা করলো, এরকম নানা প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে বিজেপি যারা অভিযোগ করছেন তারা বলছেন এরাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক, যারা বাংলাদেশ থেকে আসেন তাদেরকে টাকার বিনিময়ে ভোটার লিস্টে নাম তুলে দেন এবং তারপর তাদের ভোট ব্যাংকে হিসেবে ব্যবহার করা হয়। উল্টো দিকে তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল তিনি বলছেন নির্বাচন কমিশন ঠিক করবে কাদের নাম উঠবে কাদের নাম উঠবে না, অর্থাৎ নাম তোলা বিধায়কের কাজ নয়। সেই পরিস্থিতিতে কিভাবে নাম উঠলো তিনিও প্রশ্ন তুলছেন। যারা অন্যায় করছে তাদের শাস্তির দাবি করছেন। নজর থাকবে দীপঙ্কর, ধন্যবাদ। আপাতত কেউ কারোর ভালো কেউ চায় না, ও একটু কষ্ট করে খাইতে খুঁটে জমি দুক্ষণ করেছে। আমি বাচ্চা দুটো নিয়ে এখানে বসে খাচ্ছি, কিন্তু বাংলাদেশের থেকে দেশে এসে অবৈধভাবে, সেটা তো ঠিক না। বাংলাদেশের লোক শুধু আমার স্বামী একা এখানে, যার বয়স 37 বছর দেখাচ্ছে এখন কার্ডে, ভোটার কার্ডে 37 বছর দেখাচ্ছে, ছোটবেলায় চলে এলো। আর 30 বছরে এখানে এসে বাড়ি করেছে না, ও ছোটবেলায় চলে এলো এখানে 30 বছর আগে। আমি জানি, এইটাই এখানকার লোকজন বলছে 3 বছর আগে এসেছে। আপনার বিয়ে হয়েছে কত বছরে? আমার এই 18 বছর বিয়ে হয়েছে। এটা কি বৈধ? আপনি বৈধ মনে করছেন? না, বৈধ আমি মনে করতেছি না, আর এটা বলতেছি না যে এটা বৈধ। আপনার স্বামী কোথায় এখন? প্রভাস মণ্ডল কোথায়? কলকাতায় কি কাজ করে? ও তোমার ওই ব্যবসা করে। মমতা ব্যানার্জির সততার প্রতীক যেরকম খসে পড়েছে এই ভোটার তালিকায়, ভুয়ো ভোটার, ডেড ভোটার, অনুপ্রবেশকারী রোহিঙ্গা, এগুলো যেরকম যদি খসে পড়ে তাহলে তো মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর পদটাও চলে যাবে, তৃণমূল সরকারটাও চলে যাবে। একদিকে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এবং দেখা যাচ্ছে সমস্ত ধরনের ভুয়ো জাল শংসাপত্র তারা পশ্চিমবঙ্গ থেকে তৈরি করে ভোটার লিস্টে নাম তুলেছে। এখন তাদেরকে ধরলেই সেই মমতা ব্যানার্জি সিপিএমকে সাথে নিয়ে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বাঁচাতে রাস্তায় নেমেছে। আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, এই যে একাধিক জালিয়াতি চলছে, ভুয়ো আধার কার্ড সামনে আসছে, এটা কিভাবে হচ্ছে, আর সরকারি সার্ভার এবার ব্যবহার করে এই যে জালিয়াতি তার পর্দা ফাঁস হলো, কিভাবে হলো, আমাদের চিফ রিপোর্টার সিজন মণ্ডলের সঙ্গে আমি একটু কথা বলবো। সিজন, এই যে আধার জালিয়াতি সহ একাধিক প্রমাণপত্র জালিয়াতি করার এই যে এক পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে, কিভাবে হচ্ছে, কোন সার্ভার ব্যবহার করে হচ্ছে, এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে কি কি ইনফরমেশন উঠে আসছে? দেখো, একাধিক জায়গায় আমরা গত 6 মাসে যদি দেখি অন্তত 30টার মতো ঘটনা ঘটেছে যেখানে জাল আধার কার্ড বা জাল ভোটার কার্ড বা এই ধরনের ভারতীয় পরিচয়পত্র তৈরি করার
যে বিভিন্ন সেন্টার সেগুলোর হদিশ পাওয়া গেছে এবং সর্বশেষ পাওয়া গেছে যেখানে সরকারি সার্ভারকেই কার্যত ব্যবহার করা হচ্ছে জাল কার্ড তৈরি করবার জন্য। আর এখানে দাঁড়িয়েই কোথাও সেই প্রশ্নটা উঠছে, সেখানে কোথাও এই যে এই মুহূর্তে যেটা এই রাজ্যের সব মানুষই জানতে চান সেটা হচ্ছে এসআইআর নিয়ে। আর এসআইআর এ নির্বাচন কমিশন আধার কার্ড এবং এপিক কার্ড বা ভোটার কার্ডকে মান্যতা দিতে চাইছে না। এই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যে বিরোধীদের অস্ত্র কিন্তু এটাই যে রাজ্যের প্রত্যেকটা জায়গায় হাজারে হাজারে শয়ে শয়ে এই ধরনের জাল ভোটার কার্ড আধার কার্ড পাওয়া যাচ্ছে এবং সাম্প্রতিক অতীতে যে বাংলাদেশি নাগরিকরা এখানে ধরা পড়েছেন সেটা শান্তাপাল হোক বা নিউটন হোক, প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের কাছে ভারতীয় পরিচয়পত্র হিসেবে আধার কার্ড রয়েছে। আর যে রাজ্যে এত বেশি ভুয়ো আধার কার্ড সেই রাজ্যে স্বভাবতই নির্বাচন কমিশন সেই আধার কার্ডকে বা এপিক কার্ডকে তারা গণ্য করতে চাইছেন না এসআইআর এর নাম তোলার জন্য একটি নথি হিসেবে। আর সেটাই কোথাও বিরোধীদের সব থেকে বড় হাতিয়ার কিন্তু হয়ে উঠছে এই গোটা ঘটনাটাই। ধন্যবাদ সেজার। আধারের অ্যাক্টে ইনভেস্টিগেশন এগোনোই যাচ্ছে না বিকজ ওই হার্ডেলটার জন্য। মানে নর্মালি চাইলে ওরা কিছু দিচ্ছে না, আধার অথরিটি দিচ্ছে না। আধার অথরিটি যদি কোনোভাবে কাদের কোনো আউটসোর্স এমপ্লয়ি বা কোনোভাবে যদি ইনভলভ না থাকে, পাসওয়ার্ড আইডি না পায়, তাহলে কিন্তু এগুলো করা খুব কঠিন। এখন দেখতে হবে কারা করছে। বাংলায় ভুয়ো আধার ভোটার কার্ডের ফ্যাক্টরি তৈরি করেছে অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক। তৃণমূলের সেই ভোট ভোমরা ধরা পড়ে যাবে বলেই এসআইআর এ ওদের আপত্তি। আক্রমণে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন বক্তব্য। বাংলায় ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড ফ্যাক্টরি তৈরি করেছে এবং সেই জন্য তো এসআইআর নিয়ে এদের এত চিৎকার চেঁচামেচি। ওই আমরা ছোটবেলায় গল্প পড়তাম না, রাক্ষসের প্রাণ ভীমরুলের মধ্যে আছে, ভোমরার মধ্যে আছে। সেই ভোমরা কৌটোর মধ্যে থাকে, সেই ভোমরাটা ধরা পড়ে গেছে। এখন আমরা ছোটবেলায় গল্প শুনেছিলাম যে ভোমরার পা টানলে পরে, ছিঁড়লে পরে রাক্ষসদের পা ছিঁড়ে যেত, রাক্ষসরা চিৎকার করতো, ডানা ছিঁড়লে পরে রাক্ষসরা চিৎকার করতো। সেরকম তৃণমূল কংগ্রেস চিৎকার করছে, কারণ এই অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক, তারাই তৃণমূলকে জেতায়। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, সুকান্ত মজুমদার তিনি এসআইআর এ কেন তৃণমূলের আপত্তি সেটার কারণটা বলছিলেন, কি বলবেন? এসআইআর মানে ছিল স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এখন এসআইআর এর মানে হয়ে গেছে সাইলেন্ট ইনভিজিবল রিভিউ। এই এত বড় বড় কথা বলছে। আধার কার্ড ভোটার কার্ডের সেন্ট্রাল নোডিং অথরিটিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আর আধারের ক্ষেত্রে ইউআইডিআই, দুটোই কেন্দ্রীয় সরকার বকলমে নিয়ন্ত্রক। আচ্ছা বলুন, বাংলার কথা বলছি, বিহারের ঘটনা। একটি কুকুর যার নাম ডগ বাবু, তার বাবার নাম দিয়েছে কুত্তা বাবু আর মায়ের নাম দিয়েছে কুত্তিয়া দেবী। জেলা পাটনা, পিনকোড, গ্রাম, মহল্লা, পোস্ট অফিস সহ বিহারের এসআইআর এর প্রমাণপত্র হিসেবে রেসিডেন্সিয়াল তালিকায় নাম তুলে দিয়েছে। কাদের রাজত্ব চলছে বিহারে? সোনালিকা ট্র্যাক্টর গাড়ির নামে, ট্র্যাক্টরের নামে নাম তুলে দিয়েছেন সোনালিকা ট্র্যাক্টর, মায়ের নাম কার দেবী। কাদের রাজত্ব চলছে বিহারে? ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার। আর এই যে বলছে না মুসলিম অনুপ্রবেশকারী, ওনাকে জিজ্ঞাসা করুন ওনাদের সমর্থক নদিয়ার রানাঘাটের দুই মতুয়া যুবক মণিশঙ্কর বিশ্বাস, সায়ন বিশ্বাস, ওনাদের মহারাষ্ট্রের বিজেপি সরকার বাংলাদেশি বলে আটক করে রেখেছে। পরিবার মমতা ব্যানার্জির দ্বারস্থ হয়েছে। ওনাকে জিজ্ঞাসা করুন না এরা কে মুসলমান রোহিঙ্গা। উত্তম ব্রজবাসী দিনহাটার বাসিন্দা, আরতি ঘোষ তুফানগঞ্জের বাসিন্দা, অঞ্জলি শীল ফালাকাটার বাসিন্দা, নিশিকান্ত দাস বোঝা যাচ্ছে। আপনার বক্তব্য স্পষ্ট, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর যে বিষয় নিয়ে তখন কথা হচ্ছিল, আর মাত্র দেড় ঘন্টা পরেই বিহারে সংশোধিত এই ভোটার তালিকার একটা খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের হাতে ওই খসড়া, সেই খসড়া তালিকা তুলে দেবে নির্বাচন কমিশন। কারো নাম জুড়তে হলে বা কারো নাম ধরুন ওই তালিকা থেকে বাদ দিতে হলে কি নিয়ম মানতে হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। শুধু রাজনৈতিক দলগুলো নয়, যে কোনো সাধারণ ভোটার এই তালিকা পরিবর্তনের আবেদন করতে পারবেন। 64 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে। অনিশ্চয়তায় আরও 1,20,000 ভোটারের ভাগ্য। জাতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য বলছে যে প্রায় 22 লক্ষ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। প্রায় 7 লক্ষ ভোটার একাধিক জায়গায় নাম নথিভুক্ত করে রেখেছিলেন বলে জানা যাচ্ছে। প্রায় 35 লক্ষ ভোটার হয় স্থানান্তর হয়ে গিয়েছেন অথবা তাদের ঠিকানায় গিয়ে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, এমনটা এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। আর দেড় ঘন্টা পর এই খসড়া তারা প্রকাশ করবে।